কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ইউরো 2024-এর ফাইনাল আমাদের একদম কাছে চলে আসছে। ইউরোর যে ফাইনালটা সেটা হচ্ছে 14 তারিখ দিবাগত রাতে, মানে 12টার পরে। এটা 15 তারিখে ধরা যায়। তো 14 তারিখ রাত 1টার দিকে হচ্ছে ইউরোর ফাইনাল। ইউরোর ফাইনালে এবার মুখোমুখি হবে হচ্ছে স্পেন ভার্সেস ইংল্যান্ড। তো এই দুই দলের ভিতরে কার জেতার সম্ভাবনা সবথেকে বেশি সেইটাই আমরা সাইড বাই সাইড কম্পারিজন করব, এবং কার রিসেন্ট ফর্ম কেমন, এবং লাস্টে আমি প্রেডিকশন দিব যে কোন দল ইউরোটা জিততে পারে। তো চলুন আমরা এবার শুরু করি। তো প্রথমে আমি স্পেন সম্পর্কে একটু আলোচনা করি। স্পেনের যে কোচ আছে লুইস দে লা ফুন্তে, তিনি বর্তমানে একদম বেস্ট পজিশন আছে তার দলটি নিয়ে। তার দল এবারের ইউরোর 6টি ম্যাচে 6টিতে উইন করছে, কোনো ড্র বা হারার কোনো নেই, তারা অল ম্যাচ উইন করছে। একটি কথা নিঃসন্দেহে বলা যায়, সেখানে হচ্ছে স্পেন হচ্ছে এই যে ফাইনাল ম্যাচটি আছে, ফাইনাল ম্যাচটির ফেভারিট। আপনি চোখ বুঝে স্পেনকে ফেভারিট হিসেবে রাখতে পারেন, কারণ তারা যেই খেলাটা দেখাইছে ইউরোতে, এটা আসলে অবিশ্বাস্য। 6টা ম্যাচে উইন, আর যেরকম ডমিনেট করছে তারা, এটা আসলে অবিশ্বাস্য। এমন যদি আপনি বলেন যে এবারের ইউরোর একটা বেস্ট দল ফ্রান্স, যারা আসলে কাপ নেওয়ার মতো দল, তাদেরকে তারা সেমিফাইনালে 2-1 গোলে জাস্ট উড়াই দিচ্ছে। মানে সেক্ষেত্রে বলাই যায় যে স্পেন কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। তার ফর্ম কীরকম আমরা যদি একটু আলোচনা করি, যে তারা লাস্ট 6টা ম্যাচে 13টা গোল করছে। গোল রেশিও হচ্ছে 2.16। ক্যান ইউ বিলিভ ইট? প্রত্যেকটা ম্যাচে 2টার বেশি গোল করছে, এবং তারা যে গোল কনসিড সেটাও রেশিও কিন্তু ইংল্যান্ডের থেকে অনেক কম। তারা গোল কনসিড করছে হচ্ছে ম্যাচ প্রতি হচ্ছে 0.5 হারে, মানে 6 ম্যাচে মাত্র 3টি গোল তারা হজম করছে বা তাদের বিপক্ষে গেছে। তো কিন্তু তারা কোনো ম্যাচ কিন্তু হারে নাই, এটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট। অপরদিকে যদি ইংল্যান্ড নিয়ে একটু কথা বলি, ইংল্যান্ডের যে কোচ আছে গ্যারেথ সাউথগেট, আসলে এই লোকটিকে নিয়ে প্রচুর সমালোচনা হয়। তার যে মানে খেলার ট্যাকটিসটা মানে ডিফেন্সিভলি বেশি খেলে। উপরের যে প্লেয়ারগুলো তাদেরকে ব্যাক পাস, মানে যেটা আসলে সবার একটু বিরক্তিকর, কারণ মানে আমরা যখন ফরওয়ার্ড লাইন থেকেও একবার ব্যাক পাস দিয়ে গোলকির কাছে বল দেয়, তো এই জিনিসটা কিন্তু আসলে উপভোগ্য না। তো সাউথ গেটের এই নিয়ে আসলে অনেক সমালোচনা আছে, তিনি আসলে অনেক হাস্যরস করায়, কিন্তু দিন শেষে কিন্তু তার ট্যাকটিসের কারণেই ইংল্যান্ড আজকে ফাইনাল খেলতেছে। যদিও এখানে লাকের একটা ব্যাপার আছে, আসলে ইংল্যান্ড অনেকটা লাকি এবারের ইউরোতে। তারা হারতে হারতে অনেকগুলো ম্যাচ মানে উইন করছে ইন্ডিভিজুয়াল কিছু ব্রিলিয়ান্সের কারণে। তো সেক্ষেত্রে বলা যায় যে তাদের যে ধুঁকতে মানে তারা যেভাবে আসছে আজকে ফাইনালে, অবশ্যই তারাও চাইবে যে তারা লাস্ট ম্যাচটা উইন করে, মানে ইটস কামিং হোম, তাদের যে একটা স্লোগান থাকে সবসময়, সেটা বাস্তবায়ন করবে। যদি আমরা এবার ইংল্যান্ডের কথায় আসি, যে ইংল্যান্ড ইউরোতে কি করছে। ইংল্যান্ড মোট 6টা ম্যাচ খেলছে, যার ভিতরে ইংল্যান্ড উইন করছে হচ্ছে 4টা, এবং 2টা হয়েছে ড্র। আবার এই 4টার ভিতরে একটি আছে যারা পেনাল্টিতে যায়, এটার ফলাফল নির্ধারণ হয়েছে। তো হিসেব করতে গেলে 3টি তারা ক্লিনভাবে উইন করছে, এবং আর 3টি আছে 2টা ড্র এবং একটি পেনাল্টিসে উইন। তো তাছাড়া তারা যে 6 ম্যাচে মাত্র 7টি গোল করছে, মানে অপোনেন্টকে জালে 7টি গোল দিতে পারছে, এবং গোল কনসিড করছে 4টি। তো এইটার যে গোল ডিফারেন্স কিন্তু 3। আর অপরদিকে যদি স্পেনের কথা বলি, ও স্পেনের যে গোল ডিফারেন্স রেট কিন্তু 10। মানে এইখানেই কিন্তু একটা পার্থক্য দেখা যাচ্ছে, যে স্পেন কিন্তু মোর অ্যাটাকিং দল হচ্ছে তুলনায় হচ্ছে ইংল্যান্ডের। তো স্পেন অ্যাটাক করে খেলতে পছন্দ করে, বিপক্ষ দলকে ভেঙে চুরে, মানে বিপক্ষ দলের যে ডিফেন্স লাইন আছে এটা ভাঙতে তারা একদম মানে পটু বা একদম পছন্দ করে। সেক্ষেত্রে বলাই যায় স্পেন কিন্তু নিঃসন্দেহে এই ম্যাচটির একদম ফেভারিট একটা দল, এবং আন্ডারডগ হিসেবে খেলতে হবে ইংল্যান্ডকে। তো এবার আসি আমরা হেড টু হেড কম্পারিজন এই দুইটা দলের। এই দুইটা দল লাস্ট যে 5টা ম্যাচের হেড টু হেড রেজাল্ট আছে, সেখানে স্পেন 2টা ম্যাচ উইন করছে, ইংল্যান্ড 1টি ম্যাচ উইন করছে, এবং 2টি ম্যাচ হয়েছে ড্র। এখানে মজার ব্যাপার হচ্ছে রিসেন্ট টাইমে ইংল্যান্ড বা স্পেন কেউ কারো মুখোমুখি হয় নাই। তার লাস্ট যে মুখোমুখি হয়েছে 2018 সালের নেশনস লিগে 2টি ম্যাচে মুখোমুখি হয়েছে, একটিতে ইংল্যান্ড উইন করছে এবং একটিতে স্পেন উইন করছে। তো আমরা যদি এবার আসি যে ইম্প্যাক্ট প্লেয়ার বা কি প্লেয়ার, এই ম্যাচের কি প্লেয়ার কারা হতে যাচ্ছে, স্পেনেরও ইংল্যান্ডেরও। যদি প্রথমে আমি স্পেনের যে প্লেয়ারগুলো আছে তাদের নিয়ে আলোচনা করি, সবার প্রথম যে নামটা আসবে হচ্ছে ওলমো। স্পেশালি বলতে হয় যে ওর কিন্তু আসলে খেলার কথা না। যদি পেদ্রো খেলতো, দানি ওলমো কিন্তু সাবস্টিটিউট হিসেবে নামতো, মানে মেইন 11 বা স্টার্টিং 11-এ তার চান্স পাওয়ার সুযোগ খুবই কম ছিল। কিন্তু সে যে সুযোগটা পাইছে, এটা তার জন্য সাপে বড় হয়ে আসছে। মানে সে এইটাকে যেভাবে ইউটিলাইজ করছে, সে কিন্তু স্পেনের সর্বোচ্চ গোলদাতা। বিশেষ হয়, মানে ভাগ্য আসলে কি রকম খেলা খেলে, যার আসলে খেলারই কথা না ঠিক মতো, সে এখন হচ্ছে স্পেনের মানে সর্বোচ্চ গোলদাতা। এবং আরেকটা হচ্ছে এসিস্ট, মানে সে কিন্তু গোল এবং এসিস্ট দুইটাই করে। তার গোল সংখ্যা হচ্ছে এবারে 3টি এবং এসিস্ট সংখ্যা 2টি। এর মাধ্যমে বোঝা যায় সে কিন্তু প্রপারলি পুরা ফায়ার হয়ে আছে, এবং কি ফাইনালের দিকেও যদি তার এরকম একটা পারফরমেন্স দেয়, এটা কিন্তু অবিশ্বাস হওয়ার কিছু নয়, এবং টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়েও কিন্তু সে আগে আছে। তারপর যে প্লেয়ারটির নাম বলবো, ফাবিয়ান রুয়েস। সে হচ্ছে পিএসজির মিডফিল্ডের দায়িত্বে থাকে, এবং স্পেনেরও মিডফিল্ড দায়িত্বে থাকে। সে রদ্রির সাথে তার যে কম্বোটা, এটা এবারের ইউরোর বেস্ট কম্বো। মানে মিডফিল্ডে যদি বেস্ট দুইটা নাম হতে হয়, সবার আগেই নাম আসবে রদ্রি, তারপর হলো ফাবিয়ান রুয়েস। তো
তো ফাবিয়ান রুয়েস কিন্তু একসাথে গোলও করতেছে, অ্যাসিস্ট করতেছে, মানে তাদের যে খেলার মূল যে কন্ট্রোলটা এটা আসলে রদ্রি এবং ফাবিয়ান রুয়েস করে। তারা এইখান থেকে বল প্রডিউস করে, যেই বলগুলো নিয়ে আসলে নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল গোল করে বা গোল করার চান্স ক্রিয়েট করে। ফাবিয়ান রুয়েজ এবার ইউরোর 6টি ম্যাচে 2টি গোল এবং 2টি অ্যাসিস্ট করে, মানে এর মাধ্যমে বোঝা যায় কিন্তু ফাবিয়ান রুয়েজ কী পরিমাণে ভালো ফর্মে আছে এবং তার যে ফর্মটা এটাও তিনি ফাইনাল পর্যন্ত কন্টিনিউ করুক, এটাই আমরা চাই। আর যে দুইটা প্লেয়ারকে নিয়ে সব থেকে বেশি কথা হচ্ছে, দুইটা এক্সাইটিং প্লেয়ার, দুইটা এক্সাইটিং অ্যাটাকিং প্লেয়ার, লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। তারা দুজন হচ্ছে দুই লেফট অ্যান্ড রাইট উইঙ্গার। তো তাদের দুজনের পারফরমেন্সে কিন্তু একদম দুর্দান্ত। তারা কিন্তু আসলে বিগ ম্যাচে তারা যেই রকম নার্ভ ধরে রেখে খেলতেছে এটা আসলে প্রশংসার দাবিদার। লামিন ইয়ামাল এখন পর্যন্ত 1টি গোল এবং 3টি অ্যাসিস্ট করে, 3টি অ্যাসিস্ট। সর্বোচ্চ অ্যাসিস্ট হচ্ছে স্পেনের লামিন ইয়ামালের, মানে সে গোল করার থেকেও গোল করানোতে বেশি এক্সপার্ট মনে হচ্ছে। তার যে কাটগুলা, তার যে সুইংগুলা বলের, যেভাবে সে ক্রস করে, এগুলো আসলে দুর্দান্ত। আর নিকো উইলিয়ামসের কথা যদি বলি, 1 গোল 1 অ্যাসিস্ট, কিন্তু তার ভিতরে যে পোটেনশিয়ালিটি আছে, যা তার যে খেলার ধরন, সে যে কোনো মুহূর্তে ফায়ার হয়ে উঠতে পারে এবং বিপক্ষ দলের জন্য ডেঞ্জারাস হতে পারে। এবার যদি আমরা ইংল্যান্ডের যে ইম্প্যাক্ট প্লেয়ার আছে এই লিস্টে আসি, তো এই লিস্টের প্রথমে যে নামটা থাকবে সেটা হচ্ছে হ্যারি কেন। হ্যাঁ, হ্যারি কেন এই দলের মেইন স্ট্রাইকার, মেইন নাম্বার 9। হ্যারি কেন হচ্ছে এবারের ইউরো সর্বোচ্চ যে গোল 3টি, সেটা যৌথভাবে আছে। ওদিকে আছে হচ্ছে দানি ওলমো এবং হ্যারি কেন। এক্ষেত্রে হ্যারি কেনের কোনো অ্যাসিস্ট নাই, কিন্তু তিনি কিন্তু তার যে ইম্প্যাক্টটা এটা রাখতে পারছে। 6 ম্যাচে 3টি গোল করছে। আশা করি তার যে ফাইনালের যে একটা জুজু আছে, মানে তার একটা খুবই ব্যাড রিপুটেশন আছে যে সে ফাইনাল উইন করতে পারে না। এটা সে ক্লাব পর্যায়ের দল চেঞ্জ করছে, তারপরও সেই সেম অবস্থা। ভালো একটা দল ছিল হচ্ছে আপনার বায়ার্ন মিউনিক, তার সেই দলটি কিন্তু এত বছর তাদের যে টাইটেলটা আছে ধরে রাখতে পারছে, কিন্তু এই বছরই যখন ট্রান্সফার হয়ে আমাদের যে হ্যারি কেন গেল, তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেল। এবার ভাবতেছি আশা করি এরকম কিছু হবে না। আর ইটস ফাইনালি কামিং হোম, যেই তাদের যে স্লোগানটা আছে এটা সত্যি হোক। আমরা চাই ইংল্যান্ড যেই রকম ফুটবলটা খেলছে তারা একটি কাপ অবশ্যই ডিজার্ভ করে, কিন্তু স্পেনের থেকে বেশি না। তারপর নাম্বার 10 জুড বেলিংহাম। মোস্ট হাইপ প্লেয়ার বলেন, মোস্ট মানে স্কিলফুল প্লেয়ার বলেন ইংল্যান্ডের, সেটা হচ্ছে জুড বেলিংহাম। ক্রাঞ্চ মোমেন্টে বিপক্ষ দল থেকে মানে জয় ছিনে আনার যে ব্যাপারটা জুড বেলিংহামের ভিতর একদম দেখা যায়। রিয়াল মাদ্রিদে যাওয়ার পর তার যে ধার, তার যে খেলার স্টাইল, এটা আরও ভালো হয়েছে এবং আমি মনে করি জুড বেলিংহাম হচ্ছে ইংল্যান্ডের বেস্ট প্লেয়ার। জুড বেলিংহাম এবারের যে ইউরো আছে, ইউরোতে 6 ম্যাচে 2টি গোল করছে, 0 অ্যাসিস্ট, তার কোনো অ্যাসিস্ট নাই। কিন্তু জুড বেলিংহাম কিন্তু খুবই কি প্লেয়ার এবং ইম্প্যাক্ট প্লেয়ার। তার মতো প্লেয়ার আসলে দলে থাকা এটা ইংল্যান্ডের জন্য একটা বাড়তি মানে পাওনা আমি মনে করি। তো জুড বেলিংহাম এবারে ইউরোপে 2টি গোল করছে, 0 অ্যাসিস্ট। অ্যাসিস্ট না থাকলেও তার মানে খেলার ভিতর যে ইম্প্যাক্টটা আছে এটা আসলে একদম পরিলক্ষিত। আর 2টি প্লেয়ারের কথা বলবো, একটি হচ্ছে বুয়ে সাকা এবং আরেকটা হচ্ছে ইভান টনি। তো বুয়ে সাকা হচ্ছে লামিন ইয়ামাল বা আমি বলি নিকো উইলিয়ামস ওই টাইপের বা ওই ক্যাটাগরির একটা প্লেয়ার, ইয়ং একটা ট্যালেন্টেড প্লেয়ার, আর্সেনালের প্লেয়ার। আর্সেনাল হয়ে বিগত সিজনগুলো খুবই ভালো খেলছে এবং এবারের ইউরোতে তার যে পারফরমেন্স এটা দেখা গেছে। লাস্ট যে ফ্রান্সের সাথে তার যে গোলটা, এটা একশো চমৎকার লেভেলের গোল ছিল। যদি বুয়ে সাকার কথা বলি, বুয়ে সাকা কিন্তু একজন ইম্প্যাক্টফুল প্লেয়ার হতে যাচ্ছে ইংল্যান্ডের এই ফাইনালে, একজন ক্রুশিয়াল মোমেন্টে। আশা করবো বুয়ে সাকা তার যে পারফরমেন্সটা এটা বজায় রাখবে। বুয়ে সাকা এখন পর্যন্ত টুর্নামেন্টে 1টি গোল এবং 1টি অ্যাসিস্ট করে। আশা করি ফাইনালে কোনো একটা গোল বা অ্যাসিস্টে তার কৃতিত্ব থাকবে এবং ফাইনালটা তারা জিতবে। লাস্ট হচ্ছে ইভান টনি। যেহেতু আসলে ইংল্যান্ড খুব গোল কম করছে, সেক্ষেত্রে তাদের যে গোল স্কোরারগুলো কম পাওয়া যাবে এবং অ্যাসিস্টটাও কম, কারণ 7টি গোলে আর কয়টি অ্যাসিস্ট হবে। তো ইভান টনি হচ্ছে 1টি অ্যাসিস্ট করছে। খুব যে আহামরি ভালো খেলছে এরকমের না, তবে আশা করি তারা যে নার্ভ ধরে রাখে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে জয় ছিনিয়ে আনে, এই জিনিসটা স্পেনের সাথে করতে পারবে। এই ছিল মোটামুটি একটি সাইড বাই সাইড কম্পারিজন। তবে আমার কাছে মনে হচ্ছে যে এখানে এক্সপিরিয়েন্স ম্যাটার করে। আমি মনে করি এই ম্যাচের আমার মানে যদি বলে যে আমার পছন্দের কোন প্লেয়ারগুলো বা কারা ইম্প্যাক্টফুল রাখতে পারে, সেক্ষেত্রে আমি স্পেনের 2টি প্লেয়ারের নাম বলবো। একটি হচ্ছে ফেব্রিয়ান রুয়েস এবং রদ্রি। আমার কাছে মনে হয় এই 2টা প্লেয়ার সব থেকে মোস্ট ভাইটাল যে রোলটা প্লে করবে, মানে মাঝমাঠ থেকে বলগুলো দেওয়ার যে মানে সিস্টেম, এটা রদ্রি আর ফেব্রিয়ান রুয়েস একদম দুর্দান্ত করতেছে। রদ্রি তো পুরো গেম কন্ট্রোল করে, এটা সবাই জানে। আমার কাছে মনে হচ্ছে রদ্রি যদি এবারের ইউরোটা জিতে যায়, সে বেস্ট মিডফিল্ডের যে অ্যাওয়ার্ড বা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা সে পেতে পারে। নেদারল্যান্ডের সাথে আমার কাছে মনে হয় তারা এবারে ইউরোর যে বেস্ট খেলাটা সেটা খেলতে পারছে। যদি সেই খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে, স্পেনের সাথেও জয় তাদের ছিনে আনা সম্ভব। তো সেক্ষেত্রে বেশি দায়িত্ব যাদের নিতে হবে সেটা হচ্ছে জুড বেলিংহাম। এবং আমার কাছে মনে হয় হ্যারি কেনের থেকেও যে ওয়াকিংস যে প্লেয়ারটা আছে সাবস্টিটিউট হিসেবে নামে, তার গুরুত্বপূর্ণ মানে তার খেলার যে ভ্যারাইটিস, এটা আমার কাছে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যদি হ্যারি কেন প্রথম আর্ধে যদি একটু ফেল করে বা ভালো না খেলে, আমার কাছে মনে হয় তাকে সাবস্টিটিউট করে ওয়াকিংয়ে খেলানো উচিত। ওয়াকিংয়ের স্পিড থেকে শুরু করে ওয়াকিং বল নিজে কালেক্ট করে তারপর উপরে যে গোল দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে। হ্যারি কেন জাস্ট বক্স টু বক্স খেলে, মানে তাকে যদি বল দেওয়া হয় সেক্ষেত্রে তার যে ইম্প্যাক্ট এটা দেখা যায়, আর যদি না হয় সে নিজে বল কালেক্ট করে আসলে গোল দেওয়ার মতো এইবারের ইউরোতে তাকে দেখিনি।
তো সব দিক দিয়ে বিবেচনা করলে আমার কাছে মনে হয় স্পেনের একটু জেতার সম্ভাবনা সব থেকে বেশি। তো আমি যদি এবার প্রেডিকশন করি, প্রেডিকশনও আমি স্পেনের পক্ষেই করব। আমার কাছে মনে হচ্ছে স্পেন যে 6টি ম্যাচ, মানে একটি ম্যাচও তারা তাদের যে টেম্পার লুজ করতে করে নাই বা তাদের হারা হবে এরকমের কোনো মুহূর্ত তারা তৈরি করতে দেয় না। তারা একদম ক্লিন শিট রেখা ম্যাচগুলো উইন করছে। মানে ক্লিন শিট বলতে মানে ক্লিনভাবে ম্যাচগুলো উইন করছে, সেটা বোঝানোর চেষ্টা করছি। তো যদি প্রেডিকশন বলি, আমার কাছে মনে হচ্ছে স্পেন 2, ইংল্যান্ড 1, এটাই হবে হচ্ছে ইউরোর ফাইনাল প্রেডিকশন আমার পক্ষ থেকে। আমার কাছে মনে হচ্ছে স্পেনই এবারের ইউরোর চ্যাম্পিয়ন হবে। আপনার কাছে কোন দল চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।